ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল জিওগ্রাফি লার্নিং প্লাস একাডেমি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দেবে 2025 সালে তোমাদের বিভাগ ঘ থেকে 3 নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম বিভাগ উম অর্থাৎ 5 নম্বর থেকে কি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা রেডি করব। তার পাশাপাশি আমরা বিভাগ চ থেকে কি ম্যাপ পয়েন্টিং আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে প্র্যাকটিস করব সেইগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করে নিয়েছি। যদি এখনো আমার ভিডিওটি না দেখে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে আমি তার লিংক দিয়ে দিয়েছি, তোমরা চাইলে কিন্তু সেখান থেকে দেখে নিতে পারো। তো আজকে আমরা আলোচনা করব যে 3 নম্বরের জন্য বিভাগ ঘ থেকে কি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের এখানে রেডি করতে হবে সেগুলো। তো দেখো, প্রথম আমাদের অধ্যায় যেটা রয়েছে সেটি হলো অধ্যায় 1 থেকে আমাদের এখানে দেখতে হবে যে বহির্জাত প্রক্রিয়া এবং তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ থেকে আমরা কি প্রশ্ন এখান থেকে রেডি করব। প্রথম প্রশ্ন হচ্ছে যে অবরোহণ ও আরোহণের পার্থক্য লেখো, প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, গিরিখাত ও ক্যানিয়নের পার্থক্য লেখো। তারপর আই আকৃতি ও ইউ আকৃতির উপত্যকার পার্থক্য লেখো। তারপর জলপ্রপাত উৎসের দিকে সরে যায় কেন। নেক্সট কোশ্চেন, অশ্বক্ষুরাকৃতি হ্রদ কিভাবে সৃষ্টি হয় এবং কেন সৃষ্টি হয় সেটা লিখতে হবে। তারপর নদী মোহনায় বদ্বীপ গঠনের অনুকূল পরিবেশের বর্ণনা দাও। তারপর সুন্দরবনের বদ্বীপ অঞ্চলের ওপর পৃথিবী জলবায়ু পরিবর্তনের প্রভাব উল্লেখ করো। এটা কি অর দিয়ে আসতে পারে, গঙ্গা, পদ্মা ও মেঘনা সক্রিয় বদ্বীপ অঞ্চলের ওপর পৃথিবীব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রভাব উল্লেখ করো। পরবর্তী প্রশ্ন, ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত গঠিত হয় কেন। তারপর পার্থক্য লেখো, রসে মতানে ও ডামলিনের পার্থক্য রেডি করতে হবে। তারপর গ্রাবরেখা শ্রেণীবিভাগ করো। নেক্সট কোশ্চেন, মরু অঞ্চলে বায়ু কার্যের প্রাধান্যের কারণগুলি উল্লেখ করো বা কারণগুলি লেখো। নেক্সট কোশ্চেন, ইয়র্দাং এবং জুইগেনের পার্থক্য, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর তির্যক বালিয়াড়ি বা বারখান এবং অনুদৈর্ঘ্য বালিয়াড়ি বা শিব বালিয়াড়ির মধ্যে পার্থক্য লেখো। পরবর্তী প্রশ্ন, পেডিমেন্ট ও বাজাদার মধ্যে পার্থক্য লেখো। 15 নম্বর প্রশ্ন হচ্ছে মরু অঞ্চলের প্রসারণের কারণগুলি লেখো। তারপর মরু অঞ্চলের প্রসারণে রোধের উপায়গুলি লেখো। তাহলে 16টা প্রশ্ন হচ্ছে আমাদের এই প্রথম যে অধ্যায় আছে সেইখান থেকে, এইগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের রেডি করতে হবে। এরপরে আমরা আসবো দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল থেকে কি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা পাচ্ছি। প্রথম প্রশ্ন হচ্ছে প্রাকৃতিক সৌরপর্দা কাকে বলে এবং কেন। তারপর আয়নোস্ফিয়ারে মেরুজ্যোতি সৃষ্টি হয় কেন। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলে ওজোন গ্যাসের গুরুত্ব লেখো। তারপর ওজোন গহ্বর কাকে বলে, এটি কিভাবে সৃষ্টি হয় এবং কেন। তারপর ওজোন গ্যাস ধ্বংসের কারণগুলি লেখো। তারপরে প্রশ্ন হচ্ছে ট্রপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা হ্রাস পায় কেন, বা এই কোশ্চেনটা ঘুরিয়ে এইভাবে আসতে পারে, উচ্চস্থান শীতল হওয়ার কারণ কি, বা উচ্চস্থান শীতল হয় কেন। পরবর্তী প্রশ্ন, বায়ুমণ্ডল উষ্ণ হওয়ার পদ্ধতিগুলি লেখো। তারপর জলভাগ অপেক্ষা স্থলভাগ অধিক উত্তপ্ত হয় কেন। তারপর সমুদ্রবায়ু ও স্থলবায়ুর মধ্যে পার্থক্য লেখো। নেক্সট কোশ্চেন, ক্রান্তীয় ঘূর্ণবাদ ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদের পার্থক্য লেখো। এর আগের বছর পরীক্ষাতে এসে গেছে যে ঘূর্ণবাদ ও প্রতিভ ঘূর্ণবাদের মধ্যে পার্থক্য, তাই এই বছর আর সেই প্রশ্নটা করতে হবে না। নেক্সট কোশ্চেন হচ্ছে মৌসুমী বায়ুর সঙ্গে জেট বায়ুর সম্পর্ক লেখো। তারপর 4 o'clock রেন কাকে বলে। তারপর আয়ন বায়ু প্রবাহের পথে মরুভূমির সৃষ্টি হয়েছে কেন। তাহলে আয়ন বায়ুর প্রবাহ পথে মরুভূমির সৃষ্টি হয়েছে কেন। এই 13টা হচ্ছে আমাদের দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল থেকে কিন্তু বা কিছু প্রশ্ন। এরপরে আসবো তৃতীয় অধ্যায় বায়ুমণ্ডল থেকে কি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা রেডি করব। সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গের মধ্যে পার্থক্য, প্রথম প্রশ্ন। পৃথিবীব্যাপী সমুদ্র স্রোতের প্রভাব আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা। তারপর মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের পার্থক্য। তারপর পৃথিবীর কোন স্থানে একবার মুখ্য জোয়ার ও পরবর্তী মুখ্য জোয়ারের পার্থক্য 24 ঘন্টা 52 মিনিট হয় কেন তা ব্যাখ্যা করো, বা প্রশ্নটাকে ঘুরিয়ে এইভাবে আসতে পারে, প্রতিদিন একই সময় জোয়ার ভাটা হয় না কেন। নেক্সট কোশ্চেন, পৃথিবীর প্রতিটি স্থানে দুবার জোয়ার ও দুবার ভাটা সংঘটিত হওয়ার কারণ কি। তারপর ভরা কোটাল ও মরা কোটালের মধ্যে পার্থক্য লেখো। তারপর
অ্যাপোজি ও পেরিজির মধ্যে পার্থক্য। নিউফাউন্ড উপকূল সারা বছর কুয়াশাচ্ছন্ন থাকার কারণ। নেক্সট কোশ্চেন, জোয়ার ভাটার ফলাফল লেখো। আর ভরা কোটালের তুলনায় মরা কোটালের জলস্ফীতি কম কেন? তাহলে এই 10টা হচ্ছে আমাদের বাড়িমণ্ডল তৃতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভালো মতো এই প্রশ্নগুলো রেডি করবে। গত বছর বাড়িমণ্ডল থেকে কিন্তু প্রশ্ন আসেনি, তাই এই বছর কিন্তু বাড়িমণ্ডল থেকে কিন্তু প্রশ্ন আসার চান্স রয়েছে। এরপরে আমরা আসবো বজ্র ব্যবস্থাপনা, চতুর্থ অধ্যায়। প্রথম প্রশ্ন, বিষাক্ত বজ্র ও বিষহীন বজ্রের মধ্যে পার্থক্য। তারপর আমাদের এখানে পার্থক্য লিখতে হবে কঠিন বজ্র, গ্যাসীয় বজ্র অথবা গ্যাসীয় বজ্র বা তরল বজ্রের মধ্যে পার্থক্য। তারপর বজ্র ব্যবস্থাপনায় 3R এবং 4R এর ভূমিকা লেখো। পরের প্রশ্ন, বজ্র ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা আলোচনা করো। এটা হবে প্রয়োজনীয়তা, সরি এটা ট হয়ে গেছে, এটা আমার ত হবে, এটা ঠিক আছে, এটা একটু তোমরা কারেকশন করে নেবে। ত, প্রয়োজনীয়তা আলোচনা করো। তারপর বজ্র ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা লেখো। নেক্সট কোশ্চেন, বজ্র ব্যবস্থাপনার পদ্ধতিতে ল্যান্ডফিল অর্থাৎ ভরাটকরণ এর ভূমিকা আলোচনা করো। তারপর বলেছে বজ্র ব্যবস্থাপনার পদ্ধতিতে কম্পোস্টিং এর ভূমিকা আলোচনা করো। নেক্সট কোশ্চেন, ভাগীরথী হুগলি নদীর ওপর বজ্রের প্রভাব আলোচনা করো। নেক্সট কোশ্চেন, কৃষি বজ্র ও শিল্পজ বজ্রের মধ্যে পার্থক্য লেখো। তারপর বজ্রের পুনর্ব্যবহার ও পুনর্নবীকরণের পার্থক্য লেখো। এই হচ্ছে আমার 10টা বজ্র ব্যবস্থাপনা চতুর্থ অধ্যায় থেকে কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। অধ্যায় 5, ভারত। ভারতের আমরা জানি দুটো অংশ আছে, একটা প্রাকৃতিক ভূগোল আর একটা রয়েছে আঞ্চলিক ভূগোল। তো প্রাকৃতিক ভূগোল থেকে কোনগুলো আমরা 3 মার্কসের জন্য রেডি করব। প্রথম প্রশ্ন, পূর্ব হিমালয় ও পশ্চিম হিমালয়ের মধ্যে পার্থক্য। ভারতীয় জনজীবনে হিমালয় পর্বতের গুরুত্ব লেখো। সমভূমি অঞ্চলের ভূপ্রকৃতির বিবরণ দাও। ভারতীয় জনজীবনের সমভূমি অঞ্চলের গুরুত্ব লেখো। পরের প্রশ্ন, ভারতীয় জনজীবনে উপকূল অঞ্চলের গুরুত্ব লেখো। তারপর উত্তর বাহিনীর নদীগুলি বন্যাপ্রবণ হয় কেন। তারপর নর্মদা ও তাপ্তি নদী পশ্চিম বাহিনী কেন। পশ্চিম বাহিনীর নদীগুলিতে বদ্বীপ গড়ে না ওঠার কারণগুলি আলোচনা করো। তারপর মানব জীবনে হ্রদ, জলাশয় ও খালের গুরুত্ব লেখো। তারপর ভৌমজলের অতিরিক্ত ব্যবহারের ফলাফল লেখো। এখানে সুফল এবং কুফল দুটোই রয়েছে, তো আমরা এখানে দুটোই কিন্তু আমরা দুটো বা তিনটে করে কিন্তু পয়েন্ট এখানে উল্লেখ করব। তারপর বহুমুখী নদী পরিকল্পনা বলতে কি বোঝায়, এর উদ্দেশ্যগুলি লেখো। তারপরে প্রশ্ন, বৃষ্টির জল সংরক্ষণের উপায়গুলি লেখো। তারপর ভারতের জলবায়ুর ওপর কৃষির প্রভাব আলোচনা করো, বা কৃষিকাজের যে প্রভাবটা আছে সেটাকে আমাদের এখানে আলোচনা করতে হবে। তারপর অরণ্য সংরক্ষণের উপায়গুলি আলোচনা করো। পূর্বঘাট পর্বত ও পশ্চিমঘাট পর্বতের মধ্যে পার্থক্য। আর ক্রান্তীয় চিরহরিত উদ্ভিদ ও পর্ণমোচী উদ্ভিদের মধ্যে পার্থক্য। তাহলে এই 16টা হচ্ছে আমাদের ভারত থেকে গুরুত্বপূর্ণ 3 মার্কসের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপরে আমরা আসবো অর্থনৈতিক ভূগোল। প্রথম প্রশ্ন, রবি শস্য ও খারিফ শস্যের মধ্যে পার্থক্য। পাঞ্জাব হরিয়ানা অঞ্চলে কৃষির উন্নতির কারণগুলি আলোচনা করো। তারপর ভারতীয় কৃষির বৈশিষ্ট্যগুলি লেখো। তারপর উত্তর পশ্চিম ভারত গম চাষে কেন উন্নত সেটা লিখতে হবে। তারপর ভারতের রুট কাকে এবং কেন বলা হয়। তারপর বিশুদ্ধ কাঁচামাল ও অবিশুদ্ধ কাঁচামালের পার্থক্য। শিকড় আলগা শিল্প কাকে বলা হয় এবং কেন। তারপর দক্ষিণ ভারতের বস্ত্রায়ন শিল্প উন্নত কেন। 9 নম্বর প্রশ্ন, তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির 3টি কারণ লেখো। তারপরে আছে উদীয়মান শিল্প কাকে বলে এবং কেন। তারপর ভারতে পেট্রোরসায়ন শিল্পের গুরুত্ব লেখো। তারপর শিল্প স্থাপনের উপর কাঁচামালের গুরুত্ব লেখো। নেক্সট কোশ্চেন, ভারতের নগরায়নের সমস্যাগুলো লেখো। তারপর হচ্ছে ভারতের পরিবহন ব্যবস্থার গুরুত্ব লেখো। জলপথকে উন্নয়নের জীবনরেখা বলা হয় কেন। আরেকটা হচ্ছে রেলপথ ও সড়ক পথের সুবিধা লেখো, বা এইটাকে আমরা পার্থক্য আকারেও লিখতে পারি, যে রেলপথ এবং সড়ক পথের যে সুবিধাগুলো আমরা দেখতে পাই বা যে সমস্ত অসুবিধাগুলো দেখতে পাচ্ছি সেগুলো কিন্তু আমরা পার্থক্যর আকারেও কিন্তু আমরা এখানে রেডি করব, বা যদি তোমরা এখানে সুবিধাগুলোকে যদি ঠিকঠাক ভাবে যদি রেডি করতে পারো তাহলে কিন্তু পার্থক্য কিন্তু ইজিলি ভাবে কিন্তু তোমরা লিখতে পারবে। এরপরে আসবো আঞ্চলিকের সর্বশেষ অধ্যায় হচ্ছে উপগ্রহ চিত্র এবং ভূবৈচিত্র্য সূচক মানচিত্র। এইখান থেকে আমরা কি কি প্রশ্ন করব, মোট 5টা প্রশ্ন এখান থেকে করলেই হবে। সেটা হচ্ছে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের বৈশিষ্ট্য বা গুরুত্ব লেখো।
উপগ্রহ চিত্রের সুবিধা লেখো। তারপরে লিখতে হবে উপগ্রহ চিত্র তোলার পর্যায়গুলি লেখো। আর আরেকটা হচ্ছে জিও স্টেশনারি স্যাটেলাইট এবং সানসিনক্রোনাস স্যাটেলাইটের পার্থক্য, এটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে উপগ্রহ চিত্র বা দূরসংবেদন ব্যবস্থাপনা গুরুত্ব লেখো। তাহলে আমরা উপগ্রহ চিত্র এবং ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের মধ্যে আমরা 5টা গুরুত্বপূর্ণ প্রশ্ন, আর এখানে ভারতের অর্থনৈতিকের দিক থেকে আমরা 16টা গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভারতের প্রাকৃতিকের যে পোর্শনটা আছে সেখান থেকেও 16টা গুরুত্বপূর্ণ প্রশ্ন, তারপর যেটা আমাদের প্রাকৃতিক ভূগোল যেটা রয়েছে, প্রাকৃতিক ভূগোলে বজ্র ব্যবস্থাপনা থেকে 10টা গুরুত্বপূর্ণ প্রশ্ন, তৃতীয় অধ্যায় বায়ুমণ্ডল থেকে আমাদের 10টা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল থেকে আমরা 13টা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং সর্বশেষ প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া এবং তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ থেকে 16টা গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু আমাদের এখানে 3 নম্বরের জন্য রেডি করতে হবে। যেহেতু এটা 3 নম্বরের প্রশ্ন, তাই কিন্তু এটা 5 নম্বরের আমরা যেভাবে কিছু লিমিটেড কোশ্চেন দিয়েছিলাম, এইখানে কিন্তু লিমিটেড কোশ্চেন নেই, কিছুটা বেশি করে কিন্তু আমাদের এখানে পড়তে হবে এবং রেডি করতে হবে। এবং এই প্রশ্নগুলি যদি তোমরা ঠিকঠাক ভাবে যদি রেডি করতে পারো, তাহলে কিন্তু তোমরা 3 মার্কসের ক্ষেত্রে যে তোমাদের 4টে যে প্রশ্ন আসে, টোটাল আমাদের 8টা প্রশ্ন লিখতে হয়। অর দিয়ে আমাদের 4টে দুটো করে থাকে, এক্সট্রা কোশ্চেন থাকে, টোটাল প্রশ্ন থাকে। সেই 8 এর মধ্যে কিন্তু আমাদের 4টে এখানে লিখতে হয়, এই 4টে কিন্তু এখান থেকে কমন পেয়ে যাবে। তাহলে এই ছিল আজকের আলোচনা। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।